হ্যালো স্টুডেন্ট, আমরা মাধ্যমিক 2027 যে সমস্ত তোমরা পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 আমরা পড়ছিলাম অঙ্কের মডেল কোশ্চেন পেপারগুলো। তো আমরা ইতিপূর্বে অনেকগুলো সেট আপলোড অলরেডি করে দিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় ওই সেটগুলো দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো চলো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে কথা বলবো। মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে কথা বলবো, যেটা তুমি প্রশ্ন বিচিত্রার 136 পেজে তুমি পেয়ে যাবে, বুঝলে? তো চলো আর কথা না বাড়িয়ে একদম প্রথম এমসিকিউতে আমরা চলে যাই। দেখাচ্ছিল কি, দেখো, এ 1800 টাকা কিছু দিনের জন্য, আর বি 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় খাটালো। ওকে, এ এবং বি এর লভ্যাংশ নাকি সমান, তাহলে এ এর টাকা কত মাসের জন্য খেটেছিল? বোঝো ভালো করে, বি এর টাকা 9 মাস, এ এর টাকা কত মাস খেটেছিল সেটা বুঝতে পারছি না। আচ্ছা, মনে মনে আমরা ভেবে নিই যে এ এর টাকা এক্স মাসের জন্য ব্যবসায় ছিল, এক্স মাস। তাহলে এক্স মাসের ওপর বেশ করে এ দিয়েছিল তোমার, এ দিয়েছিল কত টাকা না 1800 টাকা। তাহলে এ এর লভ্যাংশ এটাই হয়। নেক্সট কি ছিল দেখো, যে বি দিয়েছিল 1000 টাকা, সেটা কিনা 9 মাসের জন্য ছিল, তাহলে বি এর লভ্যাংশ এটাই হয়। প্রশ্ন বলেছে যে দুটো লভ্যাংশ সমান, করে দাও সমান। তাহলে এখান থেকে তুমি দেখো এক্স এর মান লিখতে পারছো 1000 গুণ 9। বাবু এটা গুণ আকারে ছিল, তাহলে এদিকটাতে তোমার ভাগ আকারে আসবে। চলো কাটাকুটি করো দেখি। 9 2 18, তো 2 5 10, 5 মাস হয়ে যাচ্ছে তোমার আনসার। এমসিকিউ তো বিস্তারিত আর খুব এটা করছি না, এটুকুই করলে হবে যথেষ্ট। আচ্ছা, যেটা তুমি অপশান বিতে পাবে, যেটা তুমি খেয়াল করে নাও অপশান বিতে তুমি পেয়ে যাবে, বুঝলে? আচ্ছা, এটা একটা দ্বিঘাত সমীকরণ দেখাচ্ছে তোমাকে প্রশ্নে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ হলে কোনটা সঠিক? আচ্ছা মনে করো দেখি, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি? না স্যার, এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, এ কে শূন্য হওয়া যাবে না। চলো দেখি, বলেছে এ নট ইকুয়ালস টু 0, বি এবং সি যে কোনো বাস্তব সংখ্যা। অবশ্যই এটাই তো হয়, বি আর সি যে কোনো বাস্তব সংখ্যা, বাকিগুলো কোনোটাই হবে না কিন্তু। তাহলে এটা চলে যাচ্ছে অপশান এ হবে তোমাদের সঠিক আনসার। হলো, চলে যাও তোমরা 3 দাগ। ভেদ থেকে প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা লিখে নিই, যেটা দেওয়া আছে লিখে নিই। তার আগে বলো, সূচক মোটামুটি জানা আছে? সূচক না জানলে কিন্তু এটা করতে অসুবিধা হতে পারে। তো ওয়াই সমানুপাতিক ড্যাশ দেওয়া আছে, দেখে নাও একটুখানি, একদম সহজ করেই বলছি। এক্স সমানুপাতিক চিহ্ন থাক, সূচক একটু মনে করো। এই কিউব রুট তুলতে গেলে কি করতে হয়? ওপরের স্কোয়ার যেমনি ছিল থাক, বাই চলে আসবে, এই রুটের খাঁজে যে সংখ্যাটা বসে আছে সেই সংখ্যাটা নিচে চলে আসবে। হলো, আপাতত এইটুকুই, এর থেকে আর ডিটেলিং বলছি না, তাহলে সেই সূচকে ফেরত যেতে হয়, এটুকু মনে রেখো। রুটের খাঁজের সংখ্যাটা নিচে চলে আসবে। বাবু আমাকে বের করতে হবে ওয়াই ভ্যারাইজেস, তাহলে কত হবে? ওয়াই ভ্যারাইজেস কত হবে বের করতে হবে। তাহলে ওয়াই সমানুপাতিক চিহ্ন দাও। বাবু এই অংশটাকে তাহলে এই দিকে তোমাকে শিফট করতে হয় নাকি গো? তাহলে এক্স থাক, ও তো অনন্য হয়ে যাবে, 3/2 চলে আসবে, হবে না? ওয়াই ভ্যারাইজেস বা সমানুপাতি x টু দি পাওয়ার 3/2 চলে আসবে, তাহলে এটা তোমার আনসার হয়ে যাবে।
দেখে নাও কোনটা যাচ্ছে। 3/2, এই যে অপশান তুমি এ তে দেখতে পাবে, অপশান এটা তুমি এ তে দেখতে পাবে, বুঝলে? চলে এসো 4 দাগ দেখো। 4 দাগ বলছে যদি অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এ ও পিবি, এটুকু আগে ছবি আঁকো। তাহলে এই হলো তোমার অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে তুমি দুটো স্পর্শক টানবে, এক হলো পি এ, তাহলে এইটা স্পর্শবিন্দু, আর 2 হচ্ছে পি বি, এইটা তাহলে বি হলো স্পর্শবিন্দু। এবার তোমার প্রশ্ন, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 120 ডিগ্রি, খুঁজে দেখো এ ও বি, তাহলে তোমাকে এই ব্যাসার্ধগুলোকে জোড়া দিতে হচ্ছে। হলো এই যে কোণটা এটা নাকি 120, তাহলে এপিবি কত, এপিবি এই কোণটা কত? একদমই সহজ, কিছুই নেই এটা। তুমি তো জানোই স্যার এটা স্পর্শক আর এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। 40 নম্বর থিওরেমটা মনে করো যে এরা কিন্তু পরস্পর লম্ব হয়, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব, অর্থাৎ স্যার এই জায়গাতে 90 ডিগ্রি কোণ আছে। একই গল্প এখানেও 90 ডিগ্রি কোণ আছে। আলটিমেট ও ও এ পি বি, খেয়াল করো এটা নিজে একটা চতুর্ভুজ, 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ, তাহলে 4টা কোণ মিলে তোমার 360 ডিগ্রি হওয়ার কথা। তার মধ্যে এটা 90, এটা 90, এটা 120 দখল করে বসে আছে। তাহলে 90 যোগ 90 যোগ 120, এটাকে জাস্ট বাদ দিয়ে দিলেই তো আমার আনসার হয় নাকি গো? তাহলে 360, আর এদিকে হচ্ছে 0, 9 9 18, 19 20 20 0, তাহলে 300, তাহলে রেজাল্ট বলছে কত? 60 ডিগ্রি হয়ে যাবে তোমার এই প্রশ্নের আনসার। অ্যাঙ্গেল কোনটা এটা? এপিবি, এপিবি হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি এই প্রশ্নে, দেখে নিও এপিবি 60, যেটা তুমি অপশান সিতে দেখতে পাচ্ছ, দেখছো তো অপশান সি, এই যে 60, এটা অপশান সিতে চলে যাচ্ছে। নেক্সট চলো 5 দাগের প্রশ্ন তোমাকে কি দেখাচ্ছে, বলছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই এমনভাবে অবস্থিত, এইটুকু আগে ছবিটা আঁকো, এইটুকু আগে ছবি আঁকো। একটা ত্রিভুজ এ বি সি, এবার এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপরে, এবি বাহুর উপরে ডি, দেন এসির ওপরে ই এমনভাবে অবস্থিত এই ডিই আর বিসি সমান্তরাল। এটা কিন্তু আমাদের প্রশ্ন তাই দেখাচ্ছে যে ডিই সমান্তরাল বিসি। হলো? আচ্ছা, এডি অনুপাত ডিবি বলছে 3:1, এই বলছে 3.3 সেমি, হলে এসির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সিম্পল গল্প, দেওয়া আছে তোমাকে কি না, এডি অনুপাতকে আমি বাই করে লিখছি, ডিবি সমান হচ্ছে 3:1। এই বলছে এই জাস্ট এই সরল রেখাংশটা 3.3, তাহলে বের করতে হবে এসি, অর্থাৎ এই এই এসিটা আমাকে উদ্ধার করতে হবে। একদমই সহজ, না জেনে থাকলে একটু ভালো করেই দেখো। তুমি তো জানোই বাবু যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরালে কোনো সরল রেখা থাকলে থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখব, আগেও বলেছিলাম এটা, তথা এডি বাই ডিবি সমান এই বাই ইসি লিখতে পারি। চলো, এডি বাই ডিবি এর মান কিন্তু প্রশ্ন প্রোভাইড করে দিয়েছে 3:1। এই যার ডেটা প্রশ্ন দেখাচ্ছে তোমাকে 3.3 বাই ইসি। হলো? ওকে,
তাহলে কোনাকুনি গুণ হবে, বুঝতেই পারছো, ক্রস গুণ হবে। ইসির সঙ্গে 3 মাথায় রেখে দাও, 3 গুণ হবে। 1 দিয়ে এটা গুণ হলে 3.3, এদিকে যে 3 গুণ ছিল তাহলে এদিকে ভাগ হবে, তাহলে 1.1 সেন্টিমিটার ইসি। বাট এটা তোমার দরকার নেই, কিন্তু দরকার নেই নয়, এটা সাহায্য নিয়েই এগোবো। তোমার অ্যাকচুয়াল প্রশ্নের ক্রাইটেরিয়া ছিল এসি, তাহলে এসি স্যার এটা যোগ এটা, তো তোমার ওপরটা 3.3 আর এইটা তুমি এইমাত্র পেলে 1.1 নাকি, তাহলে 4.4 সেন্টিমিটার হয়ে যাবে তোমার এই দাগের প্রশ্নের আনসার, যেটা তুমি অপশান সির মধ্যে পেয়ে যাবে, বুঝলে, এটা সি। চলে যাও তোমরা 6 দাগেরটা দেখো। 6 দাগ বলছে যে একটি শঙ্কু ও একটি অর্ধগোলক একই ভূমির উপর অবস্থিত, এদের আয়তন একই, তাহলে উচ্চতার অনুপাতটা কি হবে? ওকে, ভালো প্রশ্ন একটা, আগে বোঝো ভালো করে। 6 দাগের প্রশ্ন বলছে একটা শঙ্কু এবং একটা অর্ধগোলক একই ভূমির ওপর অবস্থিত। বাবু, একই ভূমির ওপর অবস্থিত মানে, একটু ছবিতে দেখাই তোমাকে, একই ভূমির ওপর উভয়েরই ভূমি, অর্ধগোলক বা শঙ্কু উভয়েরই ভূমি কিন্তু বৃত্তাকার, তাই না? ধরো এটা শঙ্কু, এই একই ভূমিতে এটা ধরে নাও ব্যাস, এই একই ভূমিতে একটা অর্ধগোলক আছে, জাস্ট লাইক এমন হলো, অর্ধগোলক এমন, ঠিক আছে? আচ্ছা, একই ভূমিতে অবস্থিত হলে প্রত্যেকের কিন্তু ব্যাসার্ধ সমান হবে। তুমি ছবি দেখেই বুঝতে পারছো যে এইটা অর্ধগোলকেরও এবং শঙ্কুর উভয়েরই ব্যাসার্ধ, তাই না? তাহলে উভয়ের ব্যাসার্ধ আর ধরলাম। আচ্ছা, শঙ্কুর উচ্চতা বড় যথেষ্ট, আমরা শঙ্কুর উচ্চতা ক্যাপিটাল এইচ ভাবি, আর অর্ধগোলকের উচ্চতা অ্যাকচুয়াল খেয়াল করো, এইটা অর্ধগোলক, এর উচ্চতা যদি আমরা স্মল এইচ ভাবি, তুমি খেয়াল করো যে এটা আবার অর্ধগোলকের ব্যাসার্ধও বটে। অর্থাৎ তুমি যদি অর্ধগোলকের উচ্চতা এইচ কনসিডার করো, সেক্ষেত্রে তুমি অবশ্যই বলতে পারো স্যার যেটাই এইচ সেটাই আর, বলতে পারো। যাই হোক, এবার মূল গল্পে ফেরত এসো। তো তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? পূর্বে কিন্তু একটা কথা বলা আছে যে এদের আয়তন একই, উভয়ের আয়তন একই। আচ্ছা, মনে করো দুজনের আয়তন যেহেতু সমান বলেছে, একই মানে কি সমান, প্রথমে কিন্তু শঙ্কুর কথা বলছে, তো শঙ্কুর আয়তন মনে করো 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ ক্যাপিটাল দিলাম কিন্তু আমরা যেহেতু ক্যাপিটাল ধরেছিলাম। আচ্ছা, এবার অর্ধগোলকের আয়তন মনে করো 2/3 পাই আর কিউব, দিতেই পারি। ফাইনালাইজড করব উচ্চতার অনুপাত কত হবে সেটা দিয়ে, এটা কিন্তু সমান আমরা বলছি না, আমাদের প্রশ্ন তাই বলছে। বাবু, বোথ হর থেকে 3 পাই কেটে যায়, তাহলে রয়ে যাচ্ছে আর স্কোয়ার এইচ সমান হচ্ছে তোমার 2r কিউব। আচ্ছা, তুমি আবারও দেখো, বোথ সাইডে দুটো করে আর কিন্তু ক্যান্সেল হয়, তাহলে এইচ সমান হচ্ছে 2r, তাহলে এইচ সমান হচ্ছে 2, এই আর সমান তুমি কি বলেছো না স্যার এইচ বলেছি, এই যে ওপরে। আচ্ছা, এখান থেকে এইচ বাই স্মল এইচ করতে গেলে 2/1 লিখতে পারো। সো আমরা বলতে পারি শঙ্কু এবং অর্ধগোলকের উচ্চতার অনুপাত হচ্ছে এটা 2:1। 2:1 তুমি অপশান বির মধ্যে পেয়ে যাবে, দেখে নাও।
অপশান বি, এই যে অপশান বির মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট চলে যাও তোমরা 7 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি? একটি শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে দেওয়া আছে। উচ্চতা h, বক্রতল s, আর আয়তন হচ্ছে v। তাহলে এই যে সংখ্যামালাটা দেওয়া আছে তোমাকে এর মান উদ্ধার করতে হবে। একদমই সহজ। তুমি খেয়াল করো, তোমাকে উদ্ধার করতে হবে 3πv(h) এর কিউব মাইনাস হচ্ছে s স্কোয়ার h স্কোয়ার প্লাস হচ্ছে 9v²। এটার মান উদ্ধার করতে হবে। যেখানে h ছিল উচ্চতা, s ছিল, প্রশ্ন দেখে নিও, বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, তুমি মনে করো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তুমি কি শিখেছো? শঙ্কুর বক্রতল, প্রশ্ন বলছে s, তুমি কি জানো? πr/l, তাই না? আচ্ছা, আয়তন তুমি কি জানো শঙ্কুর? 1/3 πr²h, জানো? ব্যাস, এবার এইগুলোকে এখানে কাজে লাগাও, লাগালেই হয়ে যাবে। 3πv, যার পরিবর্তে এই ডেটাটা বসাও 1/3 πr²h। তুমি ভির মান দিলে, h এর কিউব কিন্তু থেকে যাচ্ছিল, বসাও। s এর স্কোয়ার, s দেখো πr/l, তাহলে স্কোয়ার মানে হোল স্কোয়ার চলে আসবে, তাহলে তার ভাগিদার এরা প্রত্যেকে। h স্কোয়ার বসিয়ে রাখলাম প্লাস 9v²। আচ্ছা, ভি এইটা ছিল, তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে হোল স্কোয়ার ফর্মেটেই বসাও। 1 স্কোয়ার 1 হয়, 3 স্কোয়ার কিন্তু 9 হয়, পায়ে স্কোয়ার হয়ে যাবে ভুল বললাম, r⁴ চলে আসবে, স্কোয়ার করছো তুমি, আর h এর স্কোয়ার হয়ে যাবে। বুঝলে? আচ্ছা, খেয়াল করো 3 3 কেটে যাচ্ছে, তাহলে পাই গুণ পাই হচ্ছে π² r² h⁴। আচ্ছা, এখানে দেখো π² r² h² লিখে দিলাম। এবার আছে l²। শঙ্কুর ক্ষেত্রে মনে করো তুমি l² সমান কি হয়? r² প্লাস h²। জানা আছে তো? না জানা থাকলে কমেন্ট করবে যে কোথা থেকে এলো এই জায়গাটা, আমি একবার দেখিয়ে দেবো। তুমি জানোই অলরেডি, ধরে নিলাম l² সমান হয় r² প্লাস h², সেটাই বসিয়েছি। এই নয় দেখো কেটে যাচ্ছে, প্লাস থেকে যাচ্ছে, তাহলে π² r⁴ h² হলো। আচ্ছা, π² r² h⁴, চিহ্নের কাজ করে দাও, গুণ হচ্ছে, দেখো এই জোনটা গুণ হচ্ছে না, তাহলে মাইনাস π² r² হচ্ছে r⁴ h² মাইনাস প্লাসে মাইনাস π² r² h⁴, দেখো 4 প্লাস দেখো যা ছিল বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখা যাক π² r² h⁴, এই যে সেম, প্লাস মাইনাস অপোজিট কেটে যাচ্ছে, π² r⁴ h² প্লাস মাইনাস অপোজিট আবারও কেটে যাচ্ছে। সো আমাদের আনসার হয়ে যাবে এটা 0, যেটা তুমি অপশান বিতে দেখতে পাবে। খুব একটা ইউনিক টাইপের প্রশ্ন ছিল, ভালো করে একটু দেখে রেখো। আর এটা তুমি এমসিকিউ আকারে দেখে যাচ্ছ, দেখা গেল এটা তোমার পরীক্ষাতে এসএকিউ আকারে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা তো এমসিকিউতেও যেমন থাকতে পারে, এসএকিউতেও কিন্তু থাকতেই পারে, হলো, একটু দেখে রাখবে। যাই হোক, 2 দাগে এবার চলে এসো। এসএকিউতে দুটো ভেদ সম্পর্ক দেওয়া আছে, দুটো নয় অ্যাকচুয়াল 1 2 3টে, সেখান থেকে এ ও ডি এর ভেদ সম্পর্ক নির্ণয় করতে হবে। তুমি আশা করে নিচ্ছি যে তুমি এগুলো একদম কমপ্লিটলি জানো, তাও একবার রিভিশনের জন্য দেখে রেখো। 3টে ভেদ সম্পর্ক যেগুলো দেওয়া আছে আমি আগে নোট করে নিচ্ছি, হলো। আচ্ছা, এখান থেকে 3টে ভেদ সম্পর্ক থেকে তুমি 3টে ভেদ ধ্রুবক আনো। ধরো এখানে k1b, ধরো এখানে k2/c, ধরো এখানে k3 অফ d, k3।
অবশ্যই তুমি ব্র্যাকেট দিয়ে লেখো এই ব্র্যাকেটের মধ্যে যে K1 K2 K3 হলো ভেদ ধ্রুবক। না লিখলে এ নাম্বারটা কিন্তু যাবে শেষে। যাই হোক অবশ্যই লিখবে, নাম্বার কাটা যাবে নতুবা কিন্তু। আচ্ছা সি এর তুমি মান জেনেছো, টেনে আনো ওকে এই জায়গাতে। তাহলে K2/C এর মান হচ্ছে K3D হলো। আচ্ছা তুমি বি এর মান জেনেছো, তাহলে A সমান K1 বি এর মান এই জায়গাতে বসিয়ে দাও, K2 K3D হলো। আচ্ছা খেয়াল করো K1 K2/K3, বাবু এগুলো তো ধ্রুবকের লোকজন, এগুলো তো ধ্রুবকের লোকজন, তাহলে এটাকে লিখে দাও তুমি, এটা ধ্রুবক। আর তুমি জানোই যে ধ্রুবককে রিপ্লেস করতে গেলে একটা সমানুপাতি চিহ্ন চলে আসবে হলো, ধ্রুবক চলে গেল দল থেকে। ডিটা কিন্তু নিচে আছে, এই জায়গাতে ভুল করো তোমরা বড্ড, ডি এমনি লিখে দিয়ে চলে এসো। ডিটা কিন্তু খেয়াল করো নিচে অবস্থান, তাহলে ওপরে স্যার 1 আছে, বুঝলে? ব্যস্তভেদ সম্পর্ক দেখো এ এবং ডি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক ফাইনালাইজড এটাই হলো। অতএব দিয়ে লিখবে যে এ এবং ডি এর মধ্যে কিন্তু ব্যস্তভেদ সম্পর্ক রয়েছে, বুঝলে? ওকে, তাহলে কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা থাকে তুমি নির্দ্বিধায় কমেন্ট করো, আমি সময় করে তোমার প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা 2-এর দাগ দেখো, 2-এর দাগ দেখো তোমাকে কি দেখাচ্ছে, যে ত্রিভুজ আছে এবিসি, এর অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, ফাইনালাইজড করব সিডি বাহুর দৈর্ঘ্য দিয়ে। তুমি চটজলদি ছবি আঁকবে আগে, এই প্রশ্নগুলো পেলে তুমি আগে ছবি আঁকবে, তাহলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ উপপাদ্য 48টা করেছো তো ভালো করে? সেকেন্ড সামেটিভের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা সেখানে ছবিটা তুমি এমন করে এঁকেছিলে না, সমকোণী ত্রিভুজ অ্যাজ ইউজুয়াল তুমি এভাবেও আঁকতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, সবই সঠিক, সমকোণটা দেখালেই হলো। এই জায়গাতে তোমার প্রশ্ন দেখাচ্ছে তোমাকে যে বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে 90 ডিগ্রি, চলো তাহলে এটা বি রাখো, এটা এ, এটা সি। আচ্ছা আর দেখাচ্ছিল দেখো যে বিডি লম্ব এসি, তাহলে বি বিন্দু থেকে একটা লম্ব চলে গেছে, সেটা বিডি, লম্বটা এসির ওপরে আছে, দিলুম। আচ্ছা আর কি দেখাচ্ছে, এবার দেখো কিছু ডেটা দেখাচ্ছে, তথ্য কিছু দেখাচ্ছে, বিডি 8, এডি 4, বিডি এইটা 8, এডি হচ্ছে 4, তাহলে তুমি উদ্ধার করবে যে সিডি কত। একটা সহজ গল্প শিখিয়ে দিই, এই গল্পতে তুমি কাজ এগো, এই অঙ্কটা স্পেশালি, তাহলে খুব সহজে চলে আসবে। কোনো সমকোণী ত্রিভুজের তুমি 48-এ শিখেছো, তাই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টেনেছো, তাহলে লম্বের উভয় পাশের ত্রিভুজ দুটো সদৃশ, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি পরস্পর সদৃশ। কেন বলবো এই কথাটা একটু ওপরে লিখে দিবেন, যে ত্রিভুজ এবিসি এর এই কোণটা সমকোণ আর এটা লম্ব এটার ওপর, তারপর এই কথাটা বলো। এবার একটা গল্প শিখিয়ে দিই, যেটা বলেছিলাম, যদি এরকম কেস পাও, এটা এটার এটার মধ্যে রিলেশন, একটা সহজ গল্প শিখিয়ে দিই, তখন তুমি লিখবে যে বিডি স্কোয়ার, এই যে বিডি তার স্কোয়ার সমান হবে এডি ইন্টু সিডি। এবার তুমি চট করে আমাকে প্রশ্ন করবে, স্যার এলো কোথা থেকে? এটা বাবু একটা প্রয়োগ, যদি তোমার মনে হয় যে এটা আমি শিখবো, হয় তুমি তোমার টিচারের থেকে একটুখানি শেখো, নতুবা কমেন্ট করো, আমি বলে দেওয়ার চেষ্টা করব কোথা থেকে এলো। যাই হোক এবার দেখো মানগুলো বসিয়ে দাও, বিডি দেওয়া আছে তোমাকে 8 তার স্কোয়ার, এডি দেওয়া আছে দেখো 4, সিডি কিন্তু নেই। তাহলে তুমি অতি সহজে সিডিকে দেখো এবার পারবে, 8 স্কোয়ার মানে স্যার 64/4, কাটাকুটি করে দেখো 16 আসবে, অতএব দিয়ে তুমি আনসার লিখবে যে আমার সিডি এসছে 16 সেন্টিমিটার হলো। ওকে
চলে এসো আমরা 3 দাগের প্রশ্নটা দেখি। একটা গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার আয়তন শতকরা কতটা বৃদ্ধি পাবে? ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। প্রশ্ন বলেছে যে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে। তাহলে তুমি তো আগে গোলকের ব্যাসার্ধ ধরো, জানো আগে। ধরে নাও যে গোলকের ব্যাসার্ধ, কথার কথা আর একক আমরা ধরলাম, ঠিক আছে। প্রসঙ্গ চলেই এসেছিল আয়তনের। তাহলে এমতো অবস্থায় গোলকের আয়তন কি হবে বলো? গোলকের আয়তন মনে আছে? 4/3 পাই আর কিউব, ঘন একক হলো। আয়তনে ঘন লিখতে হয়। আচ্ছা, এবার বলছে দেখো যে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তাহলে নতুন ব্যাসার্ধ কি দাঁড়াচ্ছে দেখো তো। নতুন ব্যাসার্ধ, স্যার ব্যাসার্ধ ছিল আর, বেড়েছে কতটা না আর এর 50%, ঠিক আছে। ওকে, 50 2 100, তাহলে আর প্লাস r/2, তাহলে 2 যদি লসাগু হয় 2r যোগ r হচ্ছে তোমার 3r, এটা নতুন ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধের পরিবর্তন এসেছে মানে আয়তনেরও পরিবর্তন আসবে। তাহলে নতুন আয়তন চেক করো। গোলকের আয়তন 4/3 পাই, খেয়াল করো এবার আর এর কিউব। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের বদল এসছে বাবু, আর এর কিউব। ক্লিয়ার? ঘন একক। আচ্ছা, 4/3 দাও, পাই দাও, পাওয়ারের কাজ করো। 3-এর কিউব মনে আছে 27, 2-এর কিউব কিন্তু 8, তো 4 2 গুণে 8, 4 2 8, 3 9 হলো। ওকে, তো এমতো অবস্থায় হলো তোমার 9 পাই আর কিউব বাই কত এলো গো? বাই 2, তাই তো? ওকে, এবার যেটা আমরা অ্যাকচুয়াল কাজ করব যে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধির প্রসঙ্গ চলে এস। পূর্বের আয়তন কত ছিল? এইটা। এখনকার আয়তন হলো কত? এইটা। তাহলে আয়তন বৃদ্ধি কতটা চেক করো। আয়তন বৃদ্ধি কতটা চেক করো। শতকরা পেতে গেলে সহজ কাজ দেখো, আগে করো ভগ্নাংশ। শতকরা পেতে গেলে আগে করো ভগ্নাংশ এবং ভগ্নাংশের সময় হরে রাখো প্রাথমিক, যাকে দিয়ে তুমি কাজ শুরু করেছিলে, প্রাথমিক আয়তন 4/3 পাই আর কিউব। লবে রাখো কতটা বাড়লো। স্যার হলো বর্তমানে এটা, পূর্বে ছিল 4/3 পাই আর কিউব, ঠিক আছে নাকি প্রবলেম? আশা করছি পরিষ্কার, হ্যাঁ। ওকে, তাহলে গুণ করে দাও 100%, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 4/3 পাই আর কিউব লসাগু দেখো কত আসবে, 3 2 গুণে 6। আচ্ছা, আমি ঠিক এগোচ্ছি তো? ক্যালকুলেশান ভুল হয়নি তো? চেক করো। তাহলে 2 3 6, 3 9 27 পাই আর কিউব। আমার কেন মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে মেবি কোথাও। তাহলে হচ্ছে 3 2 গুণে 6 2, তাহলে 2 4 8, এমন আমার মনে হচ্ছে। কেন? মেবি কোথাও মিস্টেক করেছি আমি, দেখা যাক। আচ্ছা, এটাকে বিয়োগ করে দাও একদম, এটাকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে 19 পাই আর কিউব বাই 6। এ বাবা, এরকম আসছে কেন? তাহলে ওপরে অনন্য হচ্ছে 3/4, 3/4 পাই আর কিউব গুণ হচ্ছে 100%। পাই আর কিউব কাটলো, 3 2 গুণে 6 কাটলো, 4 25 100 কাটলো। এটা বিতিকিচ্ছিরি ব্যাপার এসছে তো। এর আনসার কি সত্যি এটা? এর আনসার
না মনে হয়, কোথাও মেবি আমি মিস্টেক করেছি। আচ্ছা থাক, যদি আনসার বাই চান্স অসুবিধা হয় তাহলে তুমি একটু চেক করবে। 19/25/2%, এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে ওটাই আনসার। আমার মনে হয় ক্যালকুলেশন মেবি মিস্টেক। না গো, ক্যালকুলেশন ঠিক আছে, বুঝলে। আনসার শিটও এরকম দেখাচ্ছে। এক মিনিট, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মেবি আনসার শিট কোথাও গন্ডগোল। এই যে হরে দেখো 2 আছে, করে দেখো ওটাই আসবে। ঠিক আছে, ভুল কিছু নেই। পদ্ধতি তো বোঝাই গেল, এবার এভাবেই এগিয়েও চলে আসবে। নেক্সট চলে এসো 4-এর দাগ। 4 দাগ দেখো, একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমিতলের ক্ষেত্রফল যথাক্রমে ক্ষেত্রফলের যে অনুপাত এটা দেখাচ্ছে। আচ্ছা, শঙ্কু একটা যার পার্শ্বতলের ক্ষেত্রফল তোমার মনে আছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগেই কথা হচ্ছিল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, ভূমিতলের ক্ষেত্রফল স্যার πr²। সেই অনুপাতটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে √5 আর এদিকে 1। আমাকে বের করতে হবে যে ওই শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। তবে আমি কিন্তু কিছুই লিখছি না, তোমাকে ওপরে লিখতে হবে যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা l হচ্ছে তির্যক উচ্চতা, ওটা আগে ওপরে লিখবে। এবার তোমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। উচ্চতা h, ব্যাসার্ধ r, এইটা তোমার ডেস্টিনেশন। ঠিক আছে, চলো একদম সোজা, পাই বাদ দাও। তাহলে তোমার কাছে থেকে যাচ্ছে r/l। এই একটা করে তো আরও বাদ দিতে পারো তুমি, তাই না? একটা করে দেখো তুমি আরও বাদ দাও, একটা করে আর বাদ দাও, তাহলে l/r। ঠিক আছে এটা। আচ্ছা, এবার ক্রস করে দাও, কোনাকুনি গুণ। l সমান হচ্ছে r√5। তোমার ডেস্টিনেশন দেখেছো? সেখানে কি আনতে হবে না, সেখানে h আনতে হবে। h তো এখনো নেই। আচ্ছা, বোথ সাইডকে বর্গ করে দাও। বর্গ করলে কি হলো না, l²। আর এটা যখন তুমি বর্গ করছো √5² কত হলো? 5 r²। বুঝতে পেরেছো? ওকে, এবার চলে এসো। তুমি তো জানোই যে l² সমান হয় l², সরি ভুল লিখে দিচ্ছি। l² সমান হয় কি r² প্লাস h²। তাহলে l² পরিবর্তে রেখো r² প্লাস h²। ঠিক আছে, এদিকটা যা ছিল তেমনি রেখেই দাও। আচ্ছা, h² সমান 5r² মাইনাস r²। অঙ্কটা মনে পড়ছে? বইয়েরই অঙ্ক। যাই হোক, দেখো এবার এখান থেকে h² সমান 4r²। আচ্ছা, তুমি দেখো h²/r² সমান হচ্ছে 4/1, তুমি লিখতেই পারো। h/r তার হোল স্কোয়ার সমান তুমি লিখতে পারো 2/1 তার হোল স্কোয়ার, লিখতে পারো। বোথ সাইডে পাওয়ার বাদ দাও, তাহলে h অনুপাত r সমান হচ্ছে 2:1। তোমাকে ওটাই জানতে চেয়েছিল, ওটাই জানতে চেয়েছে। দেখো, বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত থাক। যে কোনো সেটের যে কোনো প্রশ্নে যদি অসুবিধা হয় পেজ নাম্বারটা মেনশান করে রাখো, কমেন্টে মেনশান করে দিও, চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, একটুও যদি উপকারে আসে, চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকতে পারো, একটা লাইক করে দিও। ঠিক আছে, ওকে, তো চলো আজকে এই পর্যন্ত।